আসসালামু আলাইকুম। শুরু করছি শাহজাহান তন্ময়, পর্ব ৪। সাপ্তাহিক ছুটির আগের দিন রাতে তন্ময়ের রুমে জমজমাট পরিস্থিতি থাকে। অরু, সাবিহা, দীপ্ত, আকাশ প্রত্যেকে আসন পেতে বসে তার রুমের সোফা, চেয়ার এবং বিছানায়। লেট নাইট মুভি দেখে। শুক্রবার বন্ধ যেহেতু রাতভর জেগে কাটায়। এটা সেটা খেলায় মগ্ন হয়। আজ খেলাধুলা নয়, তারা মুভি দেখতে বসেছে। জম্বি মুভি, ভয়ঙ্কর থ্রিলিং। এসব মুভিতে তন্ময় বেশ অ্যাটেনশন দেয়। সম্পূর্ণ রুম আঁধারে তলিয়ে শুধু টেলিভিশনের আলোয় অরুর ভয়ার্ত মুখোশটি দেখা যাচ্ছে। একটু পরপর সে সাবিহার কোলে ঢুকে পড়ছে। পাশে তন্ময় বিষয়টা উপলব্ধি করছে। না করে উপায় কই? মেয়েটা হুড়মুড়িয়ে নড়ছে। অজান্তেই তার পায়েও হুটহাট লাথি দিচ্ছে। তন্ময় স্পষ্ট শুনছে। অরু ফিসফিসিয়ে বলছে, সাবিহা আপু, জম্বি লোকটা কি এখন নায়ককে খেয়ে ফেলবে? সাবিহা মুভি দেখায় বিভোর। সে ধীর গলায় বলে, পরে বলবো, দেখতে দে। অরু সাবিহার কোল থেকে বেরিয়ে সোজাসাপটা হয়ে বসল। সরে এখন কার কাছে যাবে জানা আছে তন্ময়ের। মুহূর্তেই অরু ঘেঁষে তন্ময়ের পাশে আসলো। ধীর গলায় শুধালো, তন্ময় ভাই, জম্বি লোকটা কি খেয়ে ফেলবে সবাইকে? ওপাশে সাবিহা হাসছে নিঃশব্দে। তন্ময়ের দৃষ্টি টেলিভিশনে। সে দৃষ্টি না ফিরিয়েই জবাবে বলল, সবাইকে খেয়ে ফেলবে। টেলিভিশন থেকে বেরিয়ে তোকেও খেতে পারে। কথাবার্তা বলিস না। অরু আতঙ্কে মাথা দোলায়। তন্ময়ের এই ধরনের কথায় ভয় পেয়ে বসে দীপ্ত। ধরফড়িয়ে উঠে দৌড়ে বেরিয়ে যায়। তার চেঁচামেচি শোনা যাচ্ছে নিচ থেকে। অরু আবার ওর থেকে বড় মানুষ কিনা অতটা ভয় পায়নি, তবে বাকিটা সময় চুপসে রইল। ভয়ঙ্কর দৃশ্যগুলোর সময় হুটহাট একটু চোখ বন্ধ করে ওমাগো বলেছে। ব্যাস, এতটুকুই। আর কোনো প্রশ্ন, আতঙ্ক সে দেখায়নি। তন্ময় আড়ালে আবডালে স্মিত হাসে। মাথা ঘুরিয়ে দেখে নেয় অরুকে। দুই হাঁটু জড়িয়ে আছে। ভয়ার্ত চোখজোড়া টেলিভিশনের পর্দায়। তন্ময় মাথা ঘুরিয়ে পুনরায় টেলিভিশনে নজর দেয়। তন্ময় ভাই, হুম। আমি একটা বিচার নিয়ে এসেছি। হুম। এই বিচার খুবই গুরুত্বপূর্ণ। তন্ময় ভীষণ মনোযোগী পড়াশোনায়। সামনে সেমিস্টার ফাইনাল। একটা কঠিন চ্যাপ্টারে আপাতত নজর দিচ্ছে। হাতে ক্যালকুলেটর। মনোযোগ ছিন্ন বিচ্ছিন্ন না করেও বেশ সাবলীল গলায় জবাবে পুনরায় হু বলল। ওরও আতঙ্ক নয়নে চারিপাশে তাকিয়ে নেয়, বিশেষ করে দরজার দিকটায়। কেউ চলে আসে নাকি? সে আরেকটু কাছে গিয়ে বসে। গলার স্বর নামিয়ে মিনমিন করে। তন্ময় এবার হাতের কলম ক্যালকুলেটর টেবিলের উপর রাখে। কিছু একটা হয়েছে, আঁচ করতে পেরেছে। অরুর দিকে পূর্ণ নজর তাক করে। ভয়ার্ত চেহারাটা করুণ হয়ে আছে মেয়েটার। কি হয়েছে? অরু ছটফট করছে। নিজেই নিজের সাথে যুদ্ধ করছে যেন। তন্ময় অপেক্ষা করে। সেভাবেই বসে রয়। অরুর কি বলার আছে জানতে চায় সে। সময় দেয় পর্যাপ্ত। অরু হাঁসফাঁস করে। সময় নিয়ে বলে, আমার স্কুলে যেতে ভয় লাগে। তন্ময়ের দৃষ্টি তীক্ষ্ণ হয়। ভ্রুদ্বয়ের মাঝে ভাঁজ পড়ে। কণ্ঠ চওড়া না করার প্রচেষ্টার সহিত প্রশ্ন করে, কেন? অরু পুনরায় ছটফট করছে। দৃষ্টি তার এলোমেলো। চিন্তায় তন্ময়ের রক্তের ভাঁজে ভাঁজে ভয় ঢোকে। কোনো খারাপ কিছু অগোচরে হচ্ছে নাকি অরুর সঙ্গে। তার চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খেতে থাকে। নিজেকে শান্ত করে। ডান হাত অরুর মাথায় রাখে। চুলে বুলিয়ে দিয়ে সাবধানজনিত গলায় বলে, আমাকে বল, কি হয়েছে? আমি দেখব। ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আমি আছি না? অরু মাথা দোলায়, সরল গলার স্বরে আজ ভয়ার্ততা লেপ্টে। দুদিন ধরে আমাকে একজন ভদ্রলোক ফলো করে, খাবার সারতে চায়, বলে কিনা ঘুরতে নেবে আমায়। সুমনাও লোকটার সঙ্গে ঘোরে, আর ও আমায় প্রত্যেক দিন বিরক্ত করে। বলে কি, চল মিলেমিশে যাই, আমাদের মজা কিনে দেবে। কিন্তু আমি তো মজা চাই না। আমাদের বাসায় তো সব মজা আছে। আমি না করলেই আমাকে সুমনা ধমকায়, বলে আমার আম্মুকে বিচার দেবে ও, আমার নামে খারাপ বলে মার খাওয়াবে। এগুলো তো মার্জিও জানে। আমি তো মার্জিকে সব বলি। মার্জি বলেছে এক্ষুনি গিয়ে আপনায় বিচার দিতে, তাই আমি বিচার নিয়ে এসেছি। বুকের ভেতরে চলা তুফান উপেক্ষা করে তন্ময়, শান্ত ভঙ্গিতে মাথা দোলায়। সে একইভাবে অরুর মাথায় হাত বুলিয়ে বলে, সকালে আমি যাব সঙ্গে, ভয় নেই, শুয়ে পড় গিয়ে, রাত হয়েছে। অরু বড় শ্বাস ফেলে, মাথা দোলায়। খুব বিশ্বাসী সে তন্ময়ের প্রতি। তার ধারণা তার বাপ চাচা ভাইদের থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নেই। ছোট ছোট পা ফেলে বেরিয়ে গেল। তন্ময় আর পড়তে বসল না, উঠে দাঁড়ায়, বিছানায় রাখা সেলফোনটা হাতে নেয়, ফোন দেয় কাউকে। টুকটাক কথা বলে রাখে। সেদিন রাতে আর ঘুম হয় না ছেলেটার। কপালে আঙুল ঘষে বসে থাকে, খুবই চিন্তিত সে। মোস্তফা সাহেব সচরাচর ভোরে ঘুম থেকে ওঠেন। উঠে তার সর্বপ্রথম কাজ বাড়িটায় ঘোরাফেরা করা। আজও তাই করলেন। প্রত্যেক দিনের ন্যায় দোতলার উত্তর দিকের করিডোর ধরে এগোলেন। অরুর পাশের রুমটা খোলা। মোস্তফা সাহেবের পা জোড়া থমকে যায়। তন্ময়ের রুম এই সময় খোলা কেন? তিনি আধখোলা দরজা ঠেলে সম্পূর্ণ খুলে ডাকেন, তন্ময়। জবাব আসেনি। মোস্তফা সাহেব ধীরে সুস্থে ঢোকেন, চারিপাশে নজর বোলালেন, দুই একবার ডাকেন, না, নেই ছেলেটা। এত ভোরে কই গিয়েছে? মোস্তফা সাহেব রুম থেকে বেরিয়ে ছাদে ওঠেন, সেখানেও নেই। নিচে নেমে বাইরের দিকে হাঁটা ধরেন, বাগান ডিঙিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ান। দারোয়ান বসে বসে ঝিমাচ্ছে। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে ডাকেন, ধরফরিয়ে দাঁড়ায় দারোয়ান। ঘুম ভাঙা গলায় সালাম জানান। মোস্তফা সাহেব জিজ্ঞেস করেন, তন্ময় বেরিয়েছে? জি স্যার, একটু আগেই বেরোলো। ছেলেটা এমন ভোরবেলা বেরোলো, আমায় জানাবে না? তন্ময় বাবা না করলেন। অতিষ্ঠ ভঙ্গিতে বাড়ির ভেতরে এলেন মোস্তফা সাহেব। সেলফোন বের করে ছেলেকে কল করলেন। ধরছে না, তবে রিং হচ্ছে। চিন্তিত তিনি লিভিং রুমে বসে থাকলেন ছেলের আশায়। এমনটা তন্ময় কখনো করে না। পরিপাটি ছেলে সে। উচ্ছৃঙ্খলবোধক কোনো আচরণ তার মধ্যে নেই। কি এমন হলো?